বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি নাসরিন সুলতানা, প্রভাষক অর্থনীতি, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম। আজকে তোমাদের এই মহসিন কলেজ কর্তৃক আয়োজিত ডিগ্রির অনলাইন ক্লাসে স্বাগতম। তোমাদের সাথে যে পেপারটা পড়াতে যাচ্ছি সেটি হচ্ছে সামষ্টিক অর্থনীতি, ডিগ্রি দ্বিতীয় বর্ষে তৃতীয় পত্র। আমি গত ক্লাসে পড়িয়েছিলাম মনস্তাত্ত্বিক ভোগবিধি, স্বল্পকালীন ভোগ অপেক্ষক, দীর্ঘকালীন ভোগ অপেক্ষক এবং এদের বৈশিষ্ট্যগুলো কী ছিল। তারই ধারাবাহিকতায় আজকের এই ক্লাস। আমি প্রথমে যে বিষয়টা পড়াতে যাচ্ছি মনস্তাত্ত্বিক ভোগবিধির গুরুত্ব। এই মনস্তাত্ত্বিক ভোগবিধির গুরুত্ব পড়ানোর আগে মনস্তাত্ত্বিক ভোগবিধি সম্পর্কে একটু বলে নিতে হয়। সামষ্টিক অর্থনীতির বৈপ্লবিক চিন্তাধারার অধিনায়ক হচ্ছেন জন ম্যানার্ড কেইন্স। তিনি বলেছেন, স্বল্পকালে আমরা যা আয় করি তার সম্পূর্ণটা ভোগের জন্য ব্যয় করি না। আমাদের ভোগ ব্যয় পরম আয়ের উপর নির্ভরশীল বা চলতি আয়ের উপর নির্ভরশীল। অর্থাৎ আমরা যা আয় করি তার সবটাই ভোগ করি না, আয়ের কিছু না কিছু অংশ ভবিষ্যতের অনাকাঙ্ক্ষিত বা অপ্রত্যাশিত ঘটনা এড়ানোর জন্য সবসময় জমা রাখি। যেমন সামনে স্কুলে ছেলেমেয়ের পড়াশোনার কোনো খরচ লাগতে পারে, বাসায় কোনো আত্মীয় স্বজন আসতে পারে, কোনো অসুখ বিসুখ হতে পারে বা এরকম অনাকাঙ্ক্ষিত অনেক দুর্ঘটনা থাকতে পারে। এমনও হতে পারে এই যে করোনাকালীন পরিস্থিতিতে অনেকের এখন বাড়তি ইনকাম বলেন অথবা চাকরির ক্ষেত্রে যেটা অনেকটা বন্ধ, যে এরকম অপ্রত্যাশিত ঘটনা এড়ানোর জন্য ভবিষ্যতে ভোগ ব্যয় কন্টিনিউ রাখার জন্য আমাদের আয়ের একটা অংশ সবসময় আমরা জমিয়ে রাখি। এটা বাস্তব এবং এই যে জাগতিক বিষয়গুলো প্রেক্ষিতে সামষ্টিক অর্থনীতির যে আধুনিক অর্থনীতির ক্ষেত্রে যে আমরা জন ম্যানার্ড কেইন্সের বিষয়টা দেখি, যা আয় করি তার সম্পূর্ণটা ভোগ করি না, তার কিছু না কিছু অংশ জমিয়ে রাখি। এই আয় যে হারে বাড়ে ভোগ সে হারে বাড়ে না, তার চেয়ে কম হারে বাড়ে। এর ফলে সামগ্রিক চাহিদাটাও মোটামুটি কমে আসে, যে পরিমাণ যোগান আসে সেই পরিমাণ চাহিদাটা আসে না। এর ফলে অর্থনীতিতে যে প্রভাবটা পড়ে বা ভোগ ব্যয়ের ক্ষেত্রে যে প্রভাবটা পড়ে সেটাই অর্থনীতিতে জন ম্যানার্ড কেইন্স মনস্তাত্ত্বিক ভোগবিধি নামে অভিহিত করেছেন। এবং এই সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে মনস্তাত্ত্বিক ভোগবিধির যে প্রভাবটা আমরা বেশ ক্ষেত্রে দেখতে পাই। বেশ কিছু ক্ষেত্রে প্রথম যেটা ক্ষেত্রে আমরা দেখি সেটা হচ্ছে বিখ্যাত অর্থনীতিবিদ স্যারের একটা বিধি আছে, ওই বিধিটিকে অসার প্রমাণ করে বা ভুল প্রমাণ করে। জন ব্যাপটিস্ট স্যার উনি বলেছেন, অর্থনীতিতে যোগান নিজেই তার চাহিদা সৃষ্টি করে। দীর্ঘকালে সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগান সমান হয়। তো স্যার বলেছেন আমাদের দীর্ঘকালে সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগান সমান হবে। কিন্তু আমরা কেইন্সের যে বক্তব্য সে বক্তব্যে দেখতে পাই যে কেইন্স বলেছেন আমরা যা আয় করি তার সবটাই ভোগ করি না, কিছু অংশ সঞ্চয় রাখি, যার কারণে যোগান এবং চাহিদা সমান হওয়ার কোনো সুযোগ নেই। এখানে সামগ্রিক চাহিদা চেয়ে যোগান অবশ্যই বেশি হবে, চাহিদাটা বেশি থাকবে না। এক পর্যায়ে দীর্ঘকালে চাহিদার চেয়ে যোগান বেশি হয়ে পড়বে, চাহিদা কম হবে। অর্থাৎ এই মনস্তাত্ত্বিক ভোগবিধির কারণে যে জিন ব্যাপটিস্ট নিজেই বলেছেন যোগান নিজেই তার চাহিদা সৃষ্টি করে, সেটা অসার প্রমাণিত হয়। 2 নম্বর পয়েন্ট, অর্থনৈতিক মন্দার কারণ নির্ণয়ে। অর্থনৈতিক মন্দার কারণ বা অর্থনীতিতে যে অপূর্ণ নিয়োগ দেখা দেয় সে কারণ নির্ণয়ে মনস্তাত্ত্বিক ভোগবিধি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেমন 1930 সালে বা 1930-এর দশকে যে বিশ্ব অর্থনৈতিক মন্দা দেখা দেয়, সে গ্রেট ডিপ্রেসিয়েশনের কারণ খুঁজতে গিয়ে জন ম্যানার্ড কেইন্স প্রথম আবিষ্কার করেন এই মনস্তাত্ত্বিক ভোগবিধির কারণেই কিন্তু এই মন্দাটা সৃষ্টি হয়েছে। আলটিমেটলি আমরা দেখতে পাই আমরা যা আয় করি তার যেহেতু সম্পূর্ণটা ভোগ করি না, দীর্ঘকালে সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগানও সমান হয় না। কার্যকরী চাহিদার যে ঘাটতি বা যোগানের চাহিদার ঘাটতির কারণে বাজারে যোগানের পরিমাণ বেড়ে গেলে অর্থনীতিতে একসময় বেকারত্ব সৃষ্টি হয়, অপূর্ণ নিয়োগ সৃষ্টি হয়, উৎপাদন কমে যায় এবং ফলাফলস্বরূপ অর্থনীতিতে মন্দা সৃষ্টি হয়। তাহলে দেখা যাচ্ছে অর্থনীতির যে মন্দাগুলো সৃষ্টি হচ্ছে বা যে ডিপ্রেসিয়েশনগুলো সৃষ্টি হচ্ছে এগুলোর পেছনে মনস্তাত্ত্বিক ভোগবিধি কিন্তু ভূমিকা রাখে। 3 নম্বর পয়েন্ট,
শিক্ষার্থীরা, আমরা জানি বিনিয়োগ হচ্ছে উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। উৎপাদন করতে গেলে অবশ্যই অর্থ বিনিয়োগ বা পুঁজি বিনিয়োগ করতে হয়। উপকরণের জন্য যে খরচ সেটা বিনিয়োগ করতে হয়। এখন উৎপাদনের পরিমাণ বাড়াতে গেলে বিনিয়োগ বাড়াতে হয়, আবার উৎপাদনের পরিমাণ কমাতে গেলে বিনিয়োগ কমাতে হয়। এই মনস্তাত্ত্বিক ভোগবিধি বিনিয়োগের গুরুত্ব উপলব্ধিতে ভূমিকা রাখে। সেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের আয়ের চেয়ে ভোগ ব্যয় যদি কম হয়, খেয়াল করে শিক্ষার্থীরা, আয়ের চেয়ে ভোগ ব্যয় যদি কম হয় অর্থনীতিতে চাহিদারও কম হবে, আর চাহিদা যদি কম হয় তাহলে সেক্ষেত্রে যোগানও আলটিমেটলি চাহিদার চেয়ে বেশি হয়ে যাবে। যেমন আমরা দেখি যে আমাদের আয়ের দুটো অংশ y=c+s। এখন ভোগ এবং সঞ্চয়ের মধ্যে দুটো ভাগ হলে যেটা সঞ্চয় থাকে সঞ্চয়টাই কিন্তু অর্থনীতিতে বিনিয়োজিত হয়। এখন বিভিন্ন কারণে সেই সঞ্চয়টা অর্থনীতিতে বিনিয়োগ হয় না, যার কারণে আমাদের কার্যকরী চাহিদা বা সামগ্রিক চাহিদার একটা ঘাটতি রয়ে যায় এবং অর্থনীতিতে যে পরিমাণ বিনিয়োগ বাড়ানো প্রয়োজন সেটা হয় না। এই পরিস্থিতিতে আমাদের বিনিয়োগের কী পরিমাণ দরকার বা অর্থনীতিতে কী পরিমাণ পুনর্নিয়োগ অর্জন করতে গেলে বিনিয়োগ দরকার সেটা আমরা এই মনস্তাত্ত্বিক ভোগবিধির মাধ্যমে তার গুরুত্বটা অনুধাবন করতে পারি। পরের পয়েন্ট হচ্ছে সরকারি ব্যয়ের আবশ্যিকতা। সরকারি ব্যয়ের যে আবশ্যিকতা সেটা তুলে ধরার জন্য মনস্তাত্ত্বিক ভোগবিধি যথেষ্ট। সঞ্চয়কে বিনিয়োগে যদি আমরা রূপান্তর করতে না পারি সেই ক্ষেত্রে দেখা যায় যে বেকারত্ব বৃদ্ধি পেতে থাকবে। আমরা এর আগে যে বিনিয়োগের গুরুত্ব পড়েছে সেখানে দেখতে পেয়েছি আমাদের আয়ের দুটো অংশ, একটা হচ্ছে ভোগ ব্যয় আর একটা হচ্ছে সঞ্চয়। আমরা যা ভোগ করি তার অবশিষ্ট যে অংশটা থাকে সেটা সঞ্চয় করি। এই যে সঞ্চয়ের কারণে আমাদের যে পরিমাণ ভোগ করার কথা বা সামগ্রিক চাহিদা হওয়ার কথা সেই পরিমাণ চাহিদা হচ্ছে না এবং সঞ্চয়টা জমে সেটা পরে যদি বিনিয়োজিত হতো তাহলে অর্থনীতিতে আরও পুনর্নিয়োগ থাকতো না, বেকারত্ব সৃষ্টি হতো না। এখন যে পরিমাণ বিনিয়োগ হওয়ার কথা সেই পরিমাণ যদি বিনিয়োগ না হয় তাহলে অর্থনীতিতে একটা অপূর্ণ নিয়োগ থেকে যায়। এই যে অপূর্ণ নিয়োগের ক্ষেত্রে সরকারি হস্তক্ষেপ বা সরকারি ব্যয় কতটুকু বাড়াতে হবে বা কতটুকু সরকারের অবদান রাখতে হবে, যেটা আমরা এক কথায় বলি রাজস্ব নীতির ভূমিকাটা আমরা এখানে বুঝতে পারি। এবং জন মেনার্ড কেইন্স বা জেএম কেইন্স তিনি প্রথম ব্যাখ্যা করেছিলেন অর্থনীতিতে যে অপূর্ণ নিয়োগ সৃষ্টি হয় সে অপূর্ণ নিয়োগকে পূর্ণনিয়োগে নিয়ে যাওয়ার জন্য সরকারি হস্তক্ষেপ বা রাজস্ব নীতির ভূমিকাটা আবশ্যক। 5 নম্বর গুণকের কার্যকারিতা। আমরা জানি গুণক প্রক্রিয়ার মাধ্যমে বিনিয়োগ বাড়লে জাতীয় আয় তার চেয়ে কয়েক গুণ বেশি হারে বাড়ে এবং এটা এমপিসির মান যত বেশি হবে গুণকের মানও তত বেশি হবে। আমরা এমপিসি জানি এই যে প্রান্তিক ভোগ প্রবণতা, যেটা মনস্তাত্ত্বিক ভোগবিধিতে বলা হয় আয়ের কি অনুপাতে ভোগ পরিবর্তন হচ্ছে, অর্থাৎ আয় যে হারে বাড়ছে ভোগ তার কি পরিমাণ হারে বাড়বে সেটাই হচ্ছে এমপিসি। এই এমপিসির কারণে এমপিসির মাধ্যমে গুণকের মানটা নির্ভর করে। এমপিসির মান যত বেশি হবে গুণকের মানও তত বেশি হবে, এমপিসির মান কম হলে গুণকের মানও কম হবে। এই যে মনস্তাত্ত্বিক ভোগবিধির মাধ্যমে আমরা গুণকের মাধ্যমে যে জাতীয় আয় বৃদ্ধির প্রক্রিয়া সেটা সম্পর্কে একটা ধারণা পেতে পারি। পরের পয়েন্ট সামগ্রিক চাহিদার ঘাটতি পূরণ। সামগ্রিক চাহিদা ঘাটতি পূরণের ক্ষেত্রে কী পরিমাণ ঘাটতি থাকবে বা কী পরিমাণ ঘাটতি পূরণ করতে হবে সেটা আমরা মনস্তাত্ত্বিক ভোগবিধি থেকে জানতে পারি। এখানে যে মনস্তাত্ত্বিক ভোগবিধি অনুসারে আমরা জানি এমপিসি <1 আমরা যেটা ভোগ করি, অর্থাৎ এমপিসির মান পজিটিভ হবে কিন্তু 1-এর চেয়ে কম হবে, সেটা কখনো 1-এর সমান হবে না। তো কেইন্সের এই ঘাটতি পূরণে সরকারি ব্যয়ের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন। পাশাপাশি ঘাটতি পূরণের মাধ্যমে অর্থনীতিতে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানো সম্ভব এবং পুনর্নিয়োগ অর্জন সম্ভব। কী পরিমাণ সামগ্রিক চাহিদা বাড়ানো দরকার বা সামগ্রিক চাহিদা সৃষ্টি করতে হবে সেটা আমরা এই কেইন্সের ভোগবিধির মাধ্যমে বিষয়টা ব্যাখ্যা করতে পারি।
শিক্ষার্থীরা, আশা করি আমরা বুঝতে পেরেছি মনস্তাত্ত্বিক ভোগবিধি আমাদের বাস্তবিক জীবনে বা পরবর্তীতে কী কী বিষয় আমাদের কাজে লাগতে পারে সেই বিষয়গুলো। স্যার বিধির অসার প্রমাণ করে প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে অর্থনৈতিক মন্দার কারণ নির্ণয় করতে পারি, বিনিয়োগের গুরুত্ব অনুধাবন করতে পারি, সরকারি ব্যয় যে আবশ্যিকতা বা কতটুকু ব্যয় করা দরকার বা অবশ্যই যে সরকারি ব্যয় প্রয়োজন সে সম্পর্কে ধারণা পেতে পারি, গুণকের কার্যকারিতাটা কীরকম হতে পারে সেটা সম্পর্কে ধারণা পাই। আফটার অল আমরা সামগ্রিক চাহিদার যে ঘাটতি পূরণ করতে হবে বা কতটুকু করতে হবে সেই সম্পর্কে আমরা মনস্তাত্ত্বিক ভোগবিধি সম্পর্কে ভোগবিধি থেকে জানতে পারি। এখন পরে যে বিষয়টা আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ভোগ ব্যয়ের নির্ধারকগুলো কি কি। আমি এই ক্লাসের মাধ্যমে চেষ্টা করব মানে ভোগের যে টপিকগুলো আছে মোটামুটি সবগুলো তোমাদের কভার করে দিতে। আমি নেক্সট ক্লাসে সঞ্চয় নিয়ে আলোচনা করব, সেই হিসেবে ধারাবাহিকতায় আমি আজকে যে প্রশ্নটা আলোচনা করব সেটা হচ্ছে ভোগ ব্যয়ের নির্ধারক। আমাদের নির্ধারক আমরা ওই ব্যষ্টিক অর্থনীতিও পড়েছি, যে সকল বিষয় দ্বারা প্রভাবিত হয়, মানে ভোগ ব্যয় যে যে বিষয় দ্বারা প্রভাবিত হয় সেগুলোকে ভোগ ব্যয়ের নির্ধারক আমরা বলতে পারি। ভোগ অনেকগুলো বিষয় দ্বারা প্রভাবিত হতে পারে, তার মধ্যে 1 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে আয় বা ইনকাম। মানুষের আয় দ্বারা কিন্তু ভোগ ব্যয় প্রভাবিত হয়। আয় বাড়লে ভোগ বাড়ে, আয় কমলে ভোগ কমে। অর্থাৎ গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে একটি হচ্ছে আয়। 2 নম্বর পয়েন্ট দাম স্তর। দাম স্তর দ্বারাও কিন্তু ভোগ প্রভাবিত হয়। দাম স্তর বাড়লে মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস পায়, যার কারণে আমাদের ভোগেও প্রভাব পড়ে বা ভোগ হ্রাস পায়। অর্থাৎ বাজারে যদি কোনো একটা দ্রব্য দামি হয়ে যায় বা দাম বেড়ে যায় তখন সেটা আমার নাগালের বাইরে চলে যেতে পারে। তখন আগে যেটা ভোগ করতাম এখন সেটা ভোগ হয়তো পরিহার করতে পারি। তাহলে বলা যায় দাম স্তর দ্বারাও ভোগ ব্যয় প্রভাবিত হয়। 3 নম্বর মজুরি স্তর। মজুরি স্তর বাড়লে ভোগ ব্যয় বাড়বে, মজুরি স্তর কমলে ভোগ ব্যয় কমবে। অর্থাৎ মজুরি বাড়লে ভোগ বাড়বে, মজুরি কমলে ভোগ কমবে। মজুরি দ্বারা ভোগ প্রভাবিত হয় বা ভোগ ব্যয় প্রভাবিত হয়। 4 নম্বর পয়েন্ট তরল সম্পদ বা নগদ অর্থ। তরল সম্পদ বা নগদ অর্থ দ্বারা ভোগ প্রভাবিত হতে পারে। শিক্ষার্থীরা, আমরা তরল সম্পদ বলতে একটু বিষয়টা একটু ক্লিয়ার হই। নগদ বা যেটা সরাসরি আমরা হাতে ধারণ করি, তরল হচ্ছে যে পাত্রে রাখি সে পাত্রের আকার ধারণ করে। ঠিক নগদ অর্থ হচ্ছে বা তরল সম্পদ হচ্ছে আমি যেভাবে চাই আমি সেভাবে তার রূপটা দিতে পারি। অর্থাৎ বাজারে গেলে যখন আমার ওই সম্পদ দিয়ে আমি দ্রব্য ক্রয় করতে সক্ষম হই তখন তাকে আমরা তরল সম্পদ বলবো। এই তরল সম্পদ দ্বারাও কিন্তু দ্রব্যের ভোগ ব্যয় প্রভাবিত হতে পারে। যেমন কারো কাছে ধরে নিলাম 50 লক্ষ টাকার স্বর্ণ আর কারো কাছে হয়তো 50 লক্ষ টাকা ক্যাশ আছে। এখন যে ক্যাশ আছে ক্যাশ টাকা দিয়ে সে সরাসরি দ্রব্যের চাহিদা করতে পারে বা ভোগ করতে পারে। আর যদি আমি সেই সম্পদ বা স্বর্ণের কথা বলছি সেটা দিয়ে সে সরাসরি বাজারে চাহিদা করতে পারে না। অর্থাৎ নগদ অর্থ যদি থাকে তার ভোগ ব্যয় কিন্তু অবশ্যই প্রভাবিত হবে। আর নগদ অর্থের পরিমাণ যদি কম থাকে তখন ভোগ ব্যয়ের প্রভাবটা কম হবে। 5 নম্বর পয়েন্ট ভোগ প্রবণতা। ভোগ প্রবণতা দ্বারাও কিন্তু ভোগ প্রভাবিত হয়। যেমন কারো যদি কম আয় থাকে তখন তার উচ্চমানের ভোগ বা উচ্চবিলাসী ভোগের কারণে ভোগ প্রভাবিত হতে পারে। আয় কম থাকা সত্ত্বেও আমার ভোগ প্রবণতার কারণে বা উচ্চ আকাঙ্ক্ষার কারণে আমার ভোগ বাড়বে বা ভোগ ব্যয় বাড়বে। এখন হতে পারে আবার কারো যদি অর্থ বা সামর্থ্য থাকা সত্ত্বেও ভোগ প্রবণতা না থাকে, আমি আবার বলছি, কারো যদি সামর্থ্য থাকা সত্ত্বেও ভোগ প্রবণতা না থাকে সেক্ষেত্রে ভোগ প্রভাবিত হবে না বা ভোগ ব্যয় প্রভাবিত হবে না। তাহলে দেখা যায় ভোগ প্রবণতা দ্বারাও ভোগ ব্যয় প্রভাবিত হতে পারে। সাপোজ একজন ধনী ব্যক্তি সে যদি উন্নত মানের ভোগে বা উন্নত ভোগে অভ্যস্ত থাকে, কোনো কারণে তার আয় কমে গেলেও কিন্তু তার ভোগ প্রবণতা টিকিয়ে রাখার সে চেষ্টা করে। আবার একজন দরিদ্র ব্যক্তি হঠাৎ করে
অর্থের মালিক বা সম্পদের মালিক হলেও সে যদি দেখা যায় যে উন্নত ভোগে বা ভোগ প্রবণতায় অভ্যস্ত না, তখন তার ভোগের পরিমাণ বা ভোগ ব্যয়ের পরিমাণ কম থাকে। তাহলে ভোগ প্রবণতা দ্বারা ভোগ প্রভাবিত বা ভোগ ব্যয় প্রভাবিত হয়। পরের পয়েন্ট হচ্ছে সঞ্চয় প্রবণতা। ভোগ ব্যয় সঞ্চয় দ্বারা প্রভাবিত হয়। সঞ্চয় বেশি হলে ভোগ কমবে, সঞ্চয় কম হলে ভোগ বাড়বে। আমি একটু আগেই বলেছি আমাদের আয়ের দুটো অংশ, একটা হচ্ছে ভোগ আর একটা হচ্ছে সঞ্চয়। এখন সঞ্চয়ের মাত্রা যদি বেড়ে যায় বা সঞ্চয়ের পাল্লা যদি বেড়ে যায়, আলটিমেটলি ভোগের পরিমাণ কমে যাবে। কারণ আমাদের যে আয় বা পরম আয় বা চলতি আয় যেটা বলি, সেটা নির্দিষ্ট। ওই নির্দিষ্ট আয়ের মধ্যেই দুটার মধ্যে ব্যালেন্স করতে হয়। এখন আমার যদি সঞ্চয়ের টেন্ডেন্সি বেড়ে যায় বা সঞ্চয়ের ইচ্ছা বেড়ে যায়, সেক্ষেত্রে আমার দেখা যাবে যে ভোগ ব্যয় কমে যাবে। আবার সঞ্চয়ের পরিমাণ যদি কমে যায় বা সঞ্চয়ের টেন্ডেন্সি ইচ্ছা যদি কমে যায়, তখন ভোগ ব্যয়ের পরিমাণ বেড়ে যাবে। এখন এক্ষেত্রে আমরা দেখি যে দুই ধরনের সঞ্চয় হতে পারে, একটা নির্দিষ্ট লক্ষ্যমাত্রার সঞ্চয়ী, একটা হচ্ছে অবশিষ্টাংশ সঞ্চয়ী। অর্থাৎ আমি টার্গেট করলাম যে আমার আয়ের একটা নির্দিষ্ট অংশ আমি অবশ্যই সঞ্চয় করব। তখন আমার দাম বাড়ুক অথবা আয় বাড়ুক বা কমুক, ওই নির্দিষ্ট অংশ সঞ্চয়টা আমার করতে হয় বা করব। তখন এক ধরনের অবস্থা সৃষ্টি হবে। আবার কিছু ব্যক্তি আছেন, আমার দৈনন্দিন চাহিদা যা আছে বা আমার যে স্বাদ আহ্লাদ যা আছে তা মেটানোর পর যদি কিছু থাকে সেটা আমি সঞ্চয় করবো, সেটা হচ্ছে আমরা অবশিষ্টাংশ সঞ্চয়ী। তো এই ক্ষেত্রে সঞ্চয়ের ক্ষেত্রেও কিন্তু পার্থক্য দেখা যায়। দামের প্রভাব এবং অন্যান্য প্রভাবগুলো এই সঞ্চয়ের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। আর যে নির্দিষ্টাংশের সঞ্চয়ী, তার ক্ষেত্রে কিন্তু দামের প্রভাব অথবা বিভিন্ন বিষয় যে প্রভাবগুলো, সেগুলো প্রভাব ফেলতে পারে না। অর্থাৎ সঞ্চয় দ্বারা ভোগ ব্যয় প্রভাবিত হয়। সঞ্চয় বাড়লে ভোগ ব্যয় কমে, সঞ্চয় কমলে ভোগ ব্যয় বাড়ে। পরের পয়েন্ট, রুচি অভ্যাস। রুচি অভ্যাস দ্বারাও কিন্তু ভোগ প্রভাবিত হয়। যেমন আমার রুচি এবং পছন্দ যদি উন্নত হয়, তাহলে আমার ভোগ ব্যয় বৃদ্ধি পাবে। আর রুচি ও পছন্দ যদি আমার নিম্নমানের হয়, তাহলে ভোগ হ্রাস পাবে, ভোগ ব্যয় হ্রাস পাবে। পরের পয়েন্ট, সামাজিক মর্যাদা ও অবস্থান। সামাজিক মর্যাদা ও অবস্থান অনুসারে কিন্তু ভোগ ব্যয় প্রভাবিত হতে পারে। সামাজিক মর্যাদা রক্ষা করার জন্য আমাদের আয় না থাকলেও অনেক সময় আমরা ভোগটা কন্টিনিউ করি বা ভোগ ব্যয়টা চালিয়ে যাই। সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের সামাজিক মর্যাদা বা যে অবস্থান, সেটা টিকিয়ে রাখতে আমাদের ভোগ ব্যয় আমরা ঋণ করে হলেও পরিচালনা করি বা কষ্ট হলেও আমরা সেটা চালিয়ে যাই। আবার দেখা যায় যে আমি যদি একটা ওই মর্যাদা বা ওই স্ট্যাটাস মেনটেন না করি, সেক্ষেত্রে আমার ভোগ ব্যয়টা কিন্তু ওই পরিমাণ হবে না বা কমে আসবে। আমার আয় বাড়লেও কিন্তু ভোগটা সেইভাবে বাড়বে না। পরের যে পয়েন্ট, সুদের হার। এখানে সুদের হার দ্বারাও কিন্তু ভোগ ব্যয় প্রভাবিত হতে পারে। সুদের হার বেশি হলে আমার সঞ্চয়ে আগ্রহী হব, আবার সুদের হার কম হলে সঞ্চয়ে কমে যাবে। অর্থাৎ সুদের হার বেশি হলে ভোগ ব্যয় কমে যাবে, সুদের হার কম হলে ভোগ ব্যয় বাড়বে। আরেকটি পয়েন্ট, প্রদর্শন প্রভাব। একটু আগেই বলেছি সামাজিক মর্যাদা এবং অবস্থান, তার কাছাকাছি পয়েন্ট হচ্ছে প্রদর্শন প্রভাব বা ডেমনস্ট্রেশন ইফেক্ট। এই ডেমনস্ট্রেশন ইফেক্ট হচ্ছে আমরা আমাদের সামাজিক মর্যাদা, অবস্থান এবং যে আগের যে অবস্থানটা, সেটা চালিয়ে নেওয়ার জন্য আমরা সবসময় চেষ্টা করি। এবং তার সাথে সাথে আমরা একটা বিষয় দেখি, মানুষ কিন্তু অনুকরণ প্রিয়। পাশের বাসায় কী কিনেছে, আমাকেও কিনতে হবে। অমুকভাবে কী করেছে, আমাকেও করতে হবে। আমার এক কলিগ ওই ড্রেসটা কিনেছে, আমারও চাই। আমার এক বান্ধবী এই মোবাইল ফোন কিনেছে, আমারও এটা চাই। এই যে ওর দ্রব্যটা দেখে, ওর অথবা বিলাসিতাটা দেখে আমারও যে একটু আগ্রহ হলো, আমিও সেটা কিনবো বা অনুকরণ করব, সেটাই হচ্ছে প্রদর্শন প্রভাব। এই প্রদর্শন প্রভাব বা ডেমনস্ট্রেশন ইফেক্টের কারণে ভোগ ব্যয় বাড়ে। আবার এই ডেমনস্ট্রেশন ইফেক্টের কারণে দেখা যায় যে আমাদের সামর্থ্যের মধ্যে, সাধ্যের মধ্যে না থাকলেও আমরা চেষ্টা করি বিভিন্নভাবে ব্যালেন্স করে সেই
এই কারণে সে পরিমাণ মানে প্রদর্শন প্রভাবটা টিকিয়ে রাখার জন্য আমাদের ভোগ ব্যয় বাড়াতে। পরের সেটা হচ্ছে রেচিট ইফেক্ট। রেচিট ইফেক্ট হচ্ছে ওই প্রদর্শন প্রভাবের মতো কাছাকাছি একটা বিষয়। আমরা যদি পূর্বে কোনো একটা উন্নত ভোগে অভ্যস্ত থাকি, সেই পরিমাণ ভোগ বজায় রাখার জন্য আমরা সবসময় চেষ্টা করি আমাদের অতীতের সঞ্চয় অথবা ধার দেনা করেও সেটা কন্টিনিউ করতে বা চালিয়ে যেতে। আমি আবার বলছি, পূর্বে যদি কোনো একটি উন্নত ভোগ অভ্যাসে অথবা যে ভোগ অভ্যাসে আমরা অভ্যস্ত ছিলাম, আমাদের বর্তমান সময়ে আয় কমে গেলেও সে অভ্যাস বা ভোগ অবস্থান ধরে রাখার জন্য আমরা পূর্বের সঞ্চয় বা ধার দেনা করেও সেটা চালিয়ে যাই। এক্ষেত্রে দেখা যায় যে রেচেট প্রভাবের কারণে আমাদের ভোগ ব্যয় বাড়ে। অর্থাৎ পূর্বের অভ্যাস বা ভোগ অভ্যাস আমাদের ধরে রাখার জন্য আমাদেরকে অবশ্যই ভোগ ব্যয় করতে হয়। এই রেচেট প্রভাবের কারণে কিন্তু অর্থনীতিতে ভোগ ব্যয় বাড়ে। লাস্ট পয়েন্ট, সামাজিক নিরাপত্তা। সামাজিক নিরাপত্তার জন্য কিন্তু ভোগ ব্যয় বাড়তে পারে। প্রধানত সরকার কর্তৃক বিভিন্ন ধরনের শিক্ষা ভাতা, বয়স্ক ভাতা, চিকিৎসা ভাতা, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা যেগুলো আমরা সোশ্যাল সেফটি নেট বলে থাকি, এই সোশ্যাল সেফটি নেট বা বিভিন্ন ভাতার কারণে আমাদের যাদের অর্থনৈতিক সামর্থ্য নেই বা চাহিদা করার কথা ছিল না বা ভোগ ব্যয় করার কথা ছিল না, তাদেরও কিন্তু সামর্থ্য চলে আসে। এই যে সোশ্যাল সেফটি নেট বা সামাজিক নিরাপত্তার কারণে বিভিন্ন ধরনের ভাতা এবং অনুপার্জিত আয় জনগণের হাতে চলে আসার কারণে আমাদের ভোগ ব্যয় বাড়তে পারে। তাহলে শিক্ষার্থীরা, আমরা আজকে ভোগ ব্যয়ের নির্ধারকগুলো কী কী জানলাম? আয়, দাম স্তর, মজুরি স্তর, তরল সম্পদ, ভোগ প্রবণতা, সঞ্চয় প্রবণতা, রুচি অভ্যাস, সামাজিক মর্যাদা অবস্থান, সুদের প্রভাব আর প্রদর্শন প্রভাব, রেচেট ইফেক্ট, সামাজিক নিরাপত্তা, এই সকল পয়েন্টগুলোর কারণে আমাদের কি হতে পারে? ভোগ ব্যয় প্রভাবিত হতে পারে। এরপরে যে প্রশ্ন আমরা আলোচনা করব, C=A+BY, এটা হচ্ছে একটি ভোগ অপেক্ষক, এর অর্থনৈতিক ব্যাখ্যাটা কি? পরীক্ষায় বেশ কয়েকবার এসেছে, আশা করি মনোযোগী হবা। শিক্ষার্থীরা, আমরা দুই ধরনের ভোগ অপেক্ষক জানি, একটা হচ্ছে স্বল্পকালীন ভোগ অপেক্ষক আর একটা হচ্ছে দীর্ঘকালীন ভোগ অপেক্ষক। আমরা গত ক্লাসে দেখেছি স্বল্পকালীন ভোগ অপেক্ষকের কী কী বৈশিষ্ট্য ছিল এবং তার প্রভাবটা কী কী হতে পারে। তার ধারাবাহিকতায় আমি ইয়ার কোয়েশ্চেনে দেখলাম যে এই কোয়েশ্চেনটা বেশ কয়েকবার এসছে, আমি মনে করলাম যে তোমাদের সাথে একটু ডিসকাস করা দরকার। তাহলে আমরা দেখি, এখানে C=A+BY, যেখানে A হচ্ছে স্বয়ংভূত ভোগ বা ভোগ অপেক্ষকের ছেদক, আর বি হচ্ছে MPC বা প্রান্তিক ভোগ প্রবণতা। এই সমীকরণের যে মর্মার্থ, এটার প্রশ্নটা হচ্ছে এভাবে আসে, C=A+BY সমীকরণে A এবং B এর অর্থনৈতিক ব্যাখ্যা ও তাৎপর্য কি, এটি ব্যাখ্যা করো। তা আমরা জানি আমাদের স্বল্পকালে বা শূন্য আয়ে আমাদের যে পরিমাণ ভোগ বজায় থাকে সেটাই হচ্ছে A। অর্থাৎ আমার আয় শূন্য হলেও ভোগ কিন্তু শূন্য হয় না। আমরা একটু আগে পড়েছি মনস্তাত্ত্বিক ভূবিধি, ভবিষ্যতে যদি আমার অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য আমার সাময়িকভাবে বর্তমানে আমার ইনকাম বন্ধ হয়ে যায়, তখন আমরা কিন্তু না খেয়ে থাকি না। সাপোজ একজন ডে লেবার যে দৈনিক 500 টাকা করে শ্রমদানের বিপরীতে ইনকাম করে বা আয় করে, কোনো কারণে সে দুদিন কাজে যেতে পারলো না, এর মানে কি সে না খেয়ে থাকবে অথবা তার ভোগ ব্যয় কন্টিনিউ হবে না? অবশ্যই হবে। সে ভবিষ্যতের সঞ্চয় ভেঙে তার ভোগ ব্যয় সে চালিয়ে যাবে। যে এইভাবে আমরা দেখি যে স্বল্পকালে এই যে শূন্য আয়ে যে পরিমাণ ভোগটা বজায় থাকে তাকে স্বয়ংভূত ভোগ বলে। এবং এই স্বয়ংভূত ভোগের ক্ষেত্রে আমরা যে সকল বিষয়টা দেখি, অর্থনৈতিক ব্যাখ্যাগুলো আমরা দেখতে পাই। প্রথমে হচ্ছে শূন্য আয়ে নির্দিষ্ট পরিমাণ ভোগ নির্দেশ করে। প্রথম পয়েন্ট, এর অর্থনৈতিক তাৎপর্য একটা হচ্ছে শূন্য আয়ে নির্দিষ্ট পরিমাণ ভোগ
বিরাজ করবে। 2 এর মান চলতি আয় দ্বারা প্রভাবিত হবে না, অর্থাৎ আমার চলতি আয় যদি শূন্য হয়ও এই ভোগটা কখনো শূন্য হবে না বা এই ভোগটা প্রভাবিত হবে না। 3 একে স্বয়ংভূত ভোগ বলা হয়। 4 এর মান সর্বদা ধনাত্মক, অর্থাৎ আমার আয় শূন্য হলেও ভোগ কখনো শূন্য হবে না বা ঋণাত্মক হবে না। নির্দিষ্ট পরিমাণ ভোগ আমাদের অস্তিত্ব বাঁচিয়ে রাখার জন্য বা মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য ভোগ সবসময় থাকবে। 5 নাম্বার যে পয়েন্ট, এর মান শূন্যের সমান হতে পারে না। পরের যে বিষয়টি বি এর অর্থনৈতিক ব্যাখ্যা। আমরা বি বলতে বা প্রান্তিক ভোগ প্রবণতা বলতে যেটা বুঝি, আমাদের আয় বাড়লে ভোগ বাড়বে, তবে আয় যে হারে বাড়ে ভোগ সে হারে বাড়বে না, তার চেয়ে কম হারে বাড়বে। এখন তার যে অর্থনৈতিক ব্যাখ্যাটা, প্রথম পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আয়ের পরিবর্তনের ফলে ভোগের পরিবর্তন হবে, অর্থাৎ এমপিসি বা বি ইকুয়াল টু ডেল ওয়াই বাই ডেল সি, অর্থাৎ আমার আয় বাড়লে ভোগ বাড়বে। 2 নাম্বার পয়েন্ট যেটা, বি দ্বারা প্রান্তিক ভোগ প্রবণতা নির্দেশ করা হয়, আমি বোর্ডে লিখেছি, বি দ্বারা প্রান্তিক ভোগ প্রবণতা নির্দেশ করা হয়। 3 নাম্বার হচ্ছে বি হচ্ছে ভোগ সমীকরণের ঢাল, বা একটা রেখা কতটুকু খাড়া হবে বা কতটুকু ফ্ল্যাট হবে সেটা বি এর মান দ্বারা নির্ধারিত হয়। 4 নাম্বার, বি এর মান দ্বারা বর্ধিত আয়ের কত অংশ ভোগে ব্যয় হবে সেটা বোঝানো হয়। 5 নাম্বার, বি এর মান অবশ্যই ধনাত্মক থাকবে, অর্থাৎ আমার আয় বাড়লে ভোগ কিছু না কিছু বাড়বে। 6 নাম্বার পয়েন্ট, বি এর মান 1-এর সমান হয় না, সর্বদা 1-এর চেয়ে কম হয়, অর্থাৎ আমরা যা আয় করি তার সবটাই ভোগ করি না। সাপোজ আমার 100 টাকা ইনকাম হলে আমি 100 টাকাটা পুরোটাই ভোগ করব না, 100 টাকার কম পরিমাণ ভোগ করব। বি এর মানের উপর বিনিয়োগ কার্যক্রম নির্ভর করে, অর্থাৎ আমার কতটুকু বিনিয়োগ হবে সেটা বি এর মানের উপর নির্ভর করে। বি হচ্ছে আয়ের কত অংশ ভোগ করলাম, আর বাকি যে অংশটুকু সেটা সঞ্চয়, এবং এই সঞ্চয়ের ধারায় আমার পরে বিনিয়োগ হয়। পাশাপাশি আরেকটা বিষয় দেখি, গুণকের মান কিন্তু এমপিসির উপরই নির্ভর করে বা বি এর মানের উপর নির্ভর করে। আমরা জানি কে ইকুয়াল টু 1/1 মাইনাস বি, অর্থাৎ বি এর মান বাড়লে গুণকের মান বাড়বে, আর বি এর মান কমলে গুণকের মান কমবে। শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের ক্লাসের বিষয়গুলো বুঝতে পেরেছো, এবং দেখা যাচ্ছে এর মধ্য দিয়ে আজকে আমার ভোগের যে অংশটুকু সেটা আমি কমপ্লিট করেছি। আমি নেক্সট ক্লাসে চেষ্টা করব ভোগের উপর যে যে প্রশ্নগুলো পরীক্ষায় তোমাদের আসতে পারে তার সম্পর্কে একটা আইডিয়া দিতে, এবং নেক্সট ক্লাসে আমি সঞ্চয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।